গোপনে শেখ হাসিনা, উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের গোপন ফোনালাপ ফাঁস। শেখ হাসিনা জানুয়ারি মাসে দেশে আসতে চাইলে ইউনূস এবং আসিফ নজরুল সম্মতি প্রকাশ করে। এই কথাটি কতটুকু সত্য সে সম্পর্কে জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যত জটিল হচ্ছে এবং এই সম্পর্কের মধ্যে যত উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, ততই বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্ব, পুলিশ বাহিনীর গুরুত্ব এবং বাংলাদেশের যে বিজিবি, বর্ডার গার্ড অফ বাংলাদেশ, এদের গুরুত্ব দিনকে দিন জনগণের নিকট যাকে বলা হয় কমনীয় এবং মারাত্মকভাবে মানুষের মধ্যে একটা ফিলিংস চলে আসছে যে এই বাহিনীগুলো আমাদের জন্য অতিশয় জরুরি, আধুনিকায়ন করা, এফেক্টিভ করা। দ্বিতীয়ত, এই বাহিনীগুলোর নেতৃত্বে যারা থাকেন বাহিনী প্রধান, সেটা বিজিবি প্রধান বলেন, পুলিশ প্রধান বলেন কিংবা সেনাবাহিনী প্রধান বলেন, তাদের দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা এবং এই সময়টিতে তারা অনেকেই জনগণের নিকট অনেকটা হিরোতে পরিণত হয়েছেন। আর সর্বোপরি যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্তা থাকেন, বিশেষ করে যারা স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন, তাদের গুরুত্ব এবং কর্মকাণ্ড ঠিক এই উত্তেজনার সময়টাতে বেশি আলোচনা হচ্ছে। এবং সেই কারণে কি হলো, এই আমাদের যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর, তাকে নিয়ে ভীষণ রকম আলোচনা হচ্ছে। আমাদের দেশে আলোচনা হচ্ছে ইতিবাচক, আর ভারতে তাকে নিয়ে নেতিবাচক আলোচনা হচ্ছে। আমাদের দেশে কি ইতিবাচক আলোচনা হচ্ছে, সেটা হলো ভারতকে সাহায্য করার জন্য একজন লুৎফুজ্জামান বাবরকে দরকার। এবং এই যে তিনি যে মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন এবং যে মামলায় মূলত বিএনপিকে এখনও নাস্তানাবুদ হতে হচ্ছে এবং সারা দুনিয়ায় বিশেষ করে পশ্চিমা মিডিয়া যেটাকে একটা যাকে বলা হয় জঙ্গিবাদী হামলা, জঙ্গিবাদী আক্রমণ, জঙ্গি লালন, এইরকম একটা তকমা দেওয়ার চেষ্টা করছে সেই 10 ট্রাক অস্ত্র মামলাকে। তো সেই বিষয়টি এখন সারা দুনিয়া যাই বলুক না কেন, বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপটে গোলাম মাওলানা রনি এ কথাও বলেন যে বাংলাদেশের সকল জনগণ বলছে ভারতকে একটা উচিত জবাব দিতে, এবং সাধারণ জনগণ আরও বলছেন লুৎফুজ্জামান বাবরের মতো একজন স্বরাষ্ট্রমন্ত্রী দরকার, যে সব সময় ভারতকে ব্যস্ত রাখবে তাদের অভ্যন্তরীণ বিষয় রক্ষা করার জন্য। তাহলে হয়তো বাংলাদেশ একটু শান্তিতে থাকতে পারবে। সবাই বলছে যে ভারতকে একটা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য, একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য লুৎফুজ্জামান বাবরের মতো একজন শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী দরকার। দ্বিতীয়ত, ভারতকে ব্যস্ত রাখার জন্য ভারতের অভ্যন্তরে যে সকল বিদ্রোহী গোষ্ঠী রয়েছে তাদেরকে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে সাহায্য করা দরকার। আদারওয়াইজ ওরা উল্টো এখন আমাদেরকে আক্রমণ করবে। এই কথাগুলো এখন কিন্তু খুবই জনপ্রিয় হয়ে যাচ্ছে। 3 নম্বরে জনপ্রিয় হয়ে যাচ্ছে যে ভারতের বিরুদ্ধে এখন যুদ্ধ করা আমাদের জন্য ফরজ। যদি আমরা যুদ্ধ না করি, আমরা শুরু না করি, তাহলে ওরা দখল করে নেবে। তো আমরা তো মরেই যাচ্ছি, আমরা তো পরাধীন হতেই যাচ্ছি। কিন্তু পরাধীন হওয়ার আগে আমরা যদি মরণ কামড় দিয়ে ভারতের যে দুর্বল পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোর উপর আক্রমণ চালিয়ে যদি আমরা ভারতের 7 সিস্টারের যে দুর্বলতা, সেই দুর্বলতার ভিত্তি করে সেই যে বাংলা, বিহার, উড়িষ্যার যে নবাব সিরাজউদ্দৌলা, নবাব আলীবর্দী খান, নবাব মুর্শিদকুলি খান, নবাব সরফরাজ খান, তাদের যে জমানা ছিল, সেই জমানা আমরা আবার ফিরে যেতে পারি। এবং এই কথা আমার মতো জানাতেন লোক বলছেন না, রাজনীতির পোর্টফোলিও হোল্ড করেন এবং বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। এখন বিএনপির ডিফ্যাক্টো বাংলাদেশের মহাসচিব যিনি আছেন জনাব রুহুল কবির রিজভী, তো তিনি মূলত জনাব তারেক রহমান সাহেবের একেবারে ঘনিষ্ঠ ব্যক্তি এবং বিএনপিতে এই মুহূর্তে যদি মাস্টারপিস অফ জনাব তারেক রহমান থাকেন, তিনি জনাব রুহুল কবির রিজভী। ফলে তার যে কাজ, তার যে কর্ম, তার চিন্তা, তার চেতনা, তার সব কিছু তারেক রহমান সাহেবের নির্দেশে হয়, পরামর্শ হয়, অথবা তার গ্রিন সিগন্যাল থাকে। তো সেক্ষেত্রে জনাব রুহুল কবির রিজভী এই মুহূর্তে যে ভারত বিরোধী ভূমিকা তিনি দেখাচ্ছেন, তিনি তার স্ত্রীর শাড়ি পুড়িয়ে ফেলেছেন, ভারতীয় শাড়ি তিনি পুড়িয়ে ফেলেছেন। এর আগে এই জুলাই আগস্ট বিপ্লবের আগে তিনি তার চাদর পুড়িয়ে ফেলেছিলেন। তখন এটা নিয়ে এত আলোচনা হয়নি, কিন্তু এবার যে শাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে, এটা নিয়ে ভারতের যারা দাদাবাবু তারা ভীষণ রকম কষ্ট পেয়েছেন এবং জনাব রুহুল কবির রিজভী সাহেবকে নিয়ে খুব নিষ্ঠুর এবং নিদারুণ সব কৌতুক তারা করেছেন। তারা বলেছেন যে এক বিএনপি নেতা তার স্ত্রীর শাড়ি পুড়িয়ে ফেলেছেন, এখন সেই স্ত্রী তার কত নম্বর স্ত্রী এটা দেখতে হবে, 5 নম্বর স্ত্রী না কত নম্বর স্ত্রী। এই ধরনের অশ্লীল এবং অশ্রাব্য কথাবার্তা ভারতীয় লোকরা বলছেন। গোলাম মাওলানা রনি আরও বলেন, একটি কথা মনে রাখবেন, ভারত যখন বাংলাদেশের সমালোচনা করবে তখন মনে রাখবেন বাংলাদেশ সঠিক পথেই রয়েছে। তিনি আরও বলেন, বিএনপির নেতা রিজভী ভারতের বিরুদ্ধে যে কথাগুলো বলছে এবং যে পদক্ষেপ নিচ্ছে তা অবশ্যই দলের আদেশেই করছে, যার কারণে বিএনপি জনগণের মনে জায়গা করে নিতে পারছে।
তো আমাদের দেশে একটা প্রাচীন প্রবাদ রয়েছে, সেই প্রবাদ হলো, ভারতীয় দাদারা যখন আপনার সমালোচনা করবে আপনি ধরে নেবেন আপনি সঠিক পথে আছেন। তো এক্ষেত্রে ভারতের বিরুদ্ধে জনাব রিজভী সাহেব যা কিছু করছেন তা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে হচ্ছে বা তার পরামর্শে হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। আর এই মুহূর্তে এই যে মানুষের যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টকে বিএনপি আপহোল্ড করছে এবং বিএনপি এখন পরিবর্তিত পরিস্থিতিতে মনে করছে যে ভারত বিরোধিতা করাটাই হলো তাদের রাজনীতির জন্য এখন লাভজনক এবং ভারত তোষণ বাদ না দিলে কোনো অবস্থাতেই তারা চীনের সহযোগিতা পাবে না এবং আইএসআই বা পাকিস্তানের সহযোগিতা সুদূর করা হতো। এই জন্য তারা এই প্রথম একেবারে কোমরে গামছা বেঁধে নেমেছেন এবং তার প্রেক্ষিতে এখন যেটি হচ্ছে যে ভারতের সঙ্গে যদি বেঁচে থাকতে হয়, প্রতিযোগিতা করতে হয়, কোনো রাগ ঢাক রাখা চলবে না, একেবারে সরাসরি বাঁচলে শহীদ, বাঁচলে গাজী, মরলে শহীদ, এরকম একটা অবস্থা নিয়ে চলতে হবে। দ্বিতীয়ত হলো আমাদের দেশে যেভাবে এই মুহূর্তে ইসলামাইজেশন চলছে এবং সারা দুনিয়াতে যেভাবে খিলাফতের জয় জয়কার শুরু হয়েছে, সেই জয় জয়কার আফগানিস্তানে তালেবানদের মাধ্যমে শুরু হলো, আবার এখন যেভাবে সিরিয়াতে এটা প্রতিষ্ঠিত হয়ে গেল, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে। মধ্যে যে ইসলামিক স্টেট হয়েছিল আইএস, এই আইএস মূলত আমেরিকার সৃষ্টি এবং আমেরিকার অস্ত্র, আমেরিকার ট্রেনিং নিয়ে তারা তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা আমেরিকার বিরোধী হয়ে যায় এবং আমেরিকা আবার তাদেরকে ধ্বংস করার জন্য সর্বশক্তি নিয়োগ করে। তো এই আইএসের সঙ্গে আবার আল কায়দার একটা বিরাট সংযোগ ছিল। যেমন দেখা গেল আফগানিস্তানে যারা আল কায়দা ছিলেন, বিতাড়িত আল কায়দা, তাদের সঙ্গে আমেরিকার শত্রুতা ছিল, কিন্তু মধ্যপ্রাচ্যে যারা আল কায়দা ছিলেন তাদের সঙ্গে কিন্তু আমেরিকার একটা নিদারুণ সখ্যতা ছিল। তো ইরাকে সাদ্দাম হোসেনের পতনের পর তার যে রিপাবলিকান গার্ড ছিল খুবই শক্তিশালী, তাদেরকে সংগঠিত করে এই আইএস, মানে আইএসের আগে যে আল কায়দা ছিল, সেই আল কায়দার মাধ্যমে তিনি এ কথাও বলেন যে আমেরিকা আইএস নামের একটি দল নিজেই তৈরি করেছে এবং তা করেছে শুধুমাত্র তুরস্ক, ইরাক এবং হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আইএস ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে একসময় প্রকৃত সুন্নি গোষ্ঠীতে পরিণত হয় এবং একসময় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। মূলত আমেরিকা আইএস তৈরি করে ফেলে তুরস্কের বিরুদ্ধে, তারপর ইরানের শিয়াদের বিরুদ্ধে, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এখন এই যুদ্ধ করতে করতে, ইরাকি শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে তারা একটা সুন্নি খেলাফত প্রতিষ্ঠা করে ফেলে এবং সেই খেলাফতের যে আকৃতি, সেই খেলাফতের যে আকৃতি সেটি হয়ে যায় সিরিয়ার চেয়ে বড়। এর কারণ হলো এখানে লিবিয়ার কিছু অংশ, সিরিয়ার একটা বিরাট অংশ এবং ইরাকের একটা বিরাট অংশ নিয়ে তারা অধিকৃত করে আবু বকর আল বাগদাদি এই আইএস প্রতিষ্ঠা করে তারা যে ইসরায়েলের মদতে আইএস করেছিল, সেই ইসরায়েলের জন্য হুমকি হয়ে পড়ে। ফলে কি হলো, তাদের বিরুদ্ধে আবার আমেরিকাকে যুদ্ধ করতে হলো এবং আইএস নির্মূল হয়ে গেল। আইএসে যখন নির্মূল হয়ে যায়, তো নির্মূল হওয়ার পরে বিশ্ব রাজনীতি এতটা নির্মূল করছিল, তখন এই যে এখন যিনি জোলানি আছেন, তিনি প্রথমে আল কায়দা ছিলেন, তারপর আইএস ছিলেন, এরপর আইএসের কর্মী হিসেবে বা নেতা হিসেবে তিনি আমেরিকার কারাগারে বন্দী ছিলেন এবং সেখান থেকে তাকে বের করা হয় আইএসের বিরুদ্ধে লড়াই করার জন্য। এবং তিনি আইএসের বিরুদ্ধে লড়াই করতে 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 আমেরিকার দোসর হিসেবে আজকের এই অবস্থাতে তিনি পৌঁছে গেছেন এবং আজকের এই অবস্থায় পৌঁছে গিয়ে তিনি একেবারে পুরো সিরিয়াটা দখল করেছেন, যেখানে মূলত রাশিয়া এবং ইরানের কর্তৃত্ব ছিল বাশার আল আসাদের উপরে। তো ঘটনা যাই হোক না কেন, তিনি আমেরিকার যতই প্রিয় হন না কেন, কিন্তু তার যে লক্ষ লক্ষ ভক্ত, মুরিদান, যোদ্ধা, তারা সবাই কিন্তু ইসলামিক স্টেট অর্থাৎ আইএসের অনুরাগী, মুসলিম খিলাফত তারা প্রতিষ্ঠা করতে চায় এবং ইসলামী হুকুমত তারা প্রতিষ্ঠিত করে সেটাকে একেবারে মধ্যপ্রাচ্য থেকে ভারতের, যেটাকে আমরা গাজওয়ায়ে হিন্দ নামে এসে প্রচার হয়ে আসছে, সেই জায়গাতে তাদের সেই আন্দোলন ছড়িয়ে দিতে চায় তালেবানদের সহযোগিতা নিয়ে এবং তারই যে লক্ষণ, এটি এখন বাংলাদেশ এবং পাকিস্তানে প্রকট আকার ধারণ করেছে। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার অনুভূতি কমেন্টে জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন রাজনৈতিক ব্যক্তিদের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।